ভারতে বসে উস্কানি দিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবৃতি দিয়ে কদিন আগে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এবার পাল্টা দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। ভারতীয় ভূখণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য করলে বড় পদক্ষেপ করা হবে, বুঝিয়ে দিল নয়াদিল্লি। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ ভারত বিরোধী মন্তব্য করেন। তিনি তার বক্তৃতায় সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার আহ্বান জানান। শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারতের উদ্বাস্তুদের আশ্রয় দেবে বাংলাদেশ, এমনও বলেন। তারপরেই ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। এবার বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করল ভারত। সূত্রের খবরে এদিন বাংলাদেশি রাষ্ট্রদূতকে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে কড়া পদক্ষেপ করবে দিল্লি। মঙ্গলবার ছিল ৫৪তম বিজয় দিবস। দিনটিতে জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধে ভারতের অবদান এড়িয়ে যান। গত মঙ্গলবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক দাবি করে শেখ হাসিনা ক্রমাগত উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন ভারতে বসে। বাংলাদেশের নির্বাচন বানচালের প্ররোচনাও দিয়ে যাচ্ছেন লাগাতার। ভারতই তাকে এই সুযোগ করে দিচ্ছে। এই অভিযোগেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করা হয়েছিল। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। নির্বাচন দিনক্ষণ ঘোষণার পর থেকে বাংলাদেশে অস্থিরতা বেড়ে গিয়েছে। বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে। পাশাপাশি বিভিন্ন নেতাদের মুখে ভারত বিরোধী বক্তৃতাও শোনা যায়। উত্তর পূর্ব ভারতকে আলাদা করার বিষয়ে বাংলাদেশের একাধিক নেতা সাম্প্রতিককালে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এইসব বক্তব্যকে বিপজ্জনক বলে অভিহিত করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই প্রসঙ্গে মঙ্গলবার তিনি বলেন, বাংলাদেশের একাংশ বারবার বলছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে তারা নিজেদের দেশের সঙ্গে জুড়বে। এইসব দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বিবৃতি। এ ব্যাপারে ভারত নীরব থাকবে না। এর আগে সোমবার বাংলাদেশের নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি নেতা হাসনাত আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছিলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তবে ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করা এবং এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের সমর্থন করা। এই আবহে হেমন্ত বলেন, গত 1 বছর ধরে ওই দেশ থেকে বারবার বক্তব্য আসছে যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত। তবে ভুললে চলবে না, ভারত একটি বিশাল দেশ, পারমাণবিক শক্তি এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এমনটা ভাবতে পারে, এটা নিয়ে ভাবাও ভুল। কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনায় গলদ আছে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশের এই মানসিকতাকে উৎসাহিত করা উচিত নয় এবং কোনোভাবেই বাংলাদেশকে খুব বেশি সহায়তা দেওয়া উচিত নয়। তিনি বলেন, আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। তারা যদি এভাবে আচরণ করতে থাকে তবে আমরা চুপ করে বসে থাকবো না। এদিকে শুধু হাসনাত নন, এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ভারতকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। তার কথায়, ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশের উপর নির্ভরশীল, ফলে তাদের সাবধান থাকতে হবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেন, ভারত যদি মনে করে হাসিনা ও ওসমান হাদির ঘাতকদের আশ্রয় দিয়ে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে, তা কোনোদিনও হবে না। ভারতের দিকে ইঙ্গিত দিয়ে ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যদি দেশের লড়াই দেশের বাইরে যায় তাহলে মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। উল্লেখ্য যে ওসমান হাদিকে গুলি করায় এইসব ভারত বিদ্বেষ প্রকাশ পাচ্ছে। সেই ওসমান নিজে চরম ভারত বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। সেই হামলার ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছেন হাদির বোন মাহফুজা। এদিকে বাংলাদেশের তরুণ নেতাদের অভিযোগ, ওসমান হাদিকে গুলি করা কায়সার এবং তার সহযোগী ভারতে পালিয়ে গিয়েছেন। এই ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত বিরোধী সুর চড়ছে বাংলাদেশের ছাত্র নেতাদের গলায়। যুব ভারতের ঘটনা, মেসি ইন কলকাতা ইনসিডেন্ট। গোটা দেশে বাংলার যে মানহানি হয়েছে সেই নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুব ভারতীতে যে ঘটনা ঘটেছে আমরা কেউ সেটা আশা করিনি। একাংশের গাফিলতি বলুন বা আয়োজকদের গাফিলতি হোক, পুলিশ প্রশাসনের তরফেও শিথিলতা রয়েছে। তিনি জানান, রাজ্য পুলিশের ডিজি থেকে বিধাননগর কমিশনারেটের সিপি যুব ভারতী সিইওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিষেক আরো বলেন, গতকাল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ পত্র মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন এবং ঘটনা ঘটার 1 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী এই সৌজন্য দেখাননি।
বাংলার কিছু প্রভাবশালীর আচার আচরণ নিয়ে বেশ ক্ষুব্ধ অভিষেক। তা প্রকাশ পেল তার কথায়। তিনি সাফ জানান, এই ঘটনা কেউ আমরা চাইনি। আন্তর্জাতিক স্তরে বাংলার একটা মানহানি হয়েছে। বাংলাকে ছোট করে কয়েকজনের আচার আচরণে বাংলার মাথা হেট হয়েছে। এটা কখনোই কাম্য ছিল না। কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর রাজ্য সরকার বা প্রশাসন কি করছে সেটাও আমাদের নজরে রাখা উচিত। একাধিক রাজ্যে পদপিষ্টের ঘটনা ঘটেছে। কোনো রকম ধরপাকড় বা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া আমরা স্বাধীনতার পর থেকে কোথাও দেখিনি। প্রশাসনের তরফে যে গাফিলতির অভিযোগ উঠে এসেছিল সেই প্রসঙ্গে অভিষেকের বক্তব্য। মুখ্যমন্ত্রী বলেছেন, কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে, গাফিলতি ছিল, সেটা তো উনি স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয় সেটা সুনিশ্চিত করতে হবে। যারা এটা নিয়ে রাজনীতি করছে তারা বাংলাকে আরো ছোট করছে। ফুটবলের মক্কা মদিনা বলতে আমরা বাংলাকে বুঝি। যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিলেন, আচার আচরণ আদিক্ষেতায় বা বেশি উৎসাহী হয়ে যারা ফ্যানদের নিরাশ করেছেন তাদের সেই জবাবদিহি করতে হবে। সেখানে যা যা হওয়ার কথা ছিল কিছুই হয়নি। সময়ের আগেই তিনি চলে গেছেন। যারা টাকা জমিয়ে টিকিট কেটে মেসিকে দেখবেন বলে এসেছিলেন তাদের ক্ষোভের কারণ হয়েছে। এটা নিয়ে যেন রাজনীতি না হয়। সকলের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিচ্ছে, তদন্ত চলছে। লিওনেল মেসির ভারত সফর নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে, কিন্তু সেই সফরের স্মৃতি ধরে রাখার জন্য তার শেয়ার করা সাম্প্রতিক একটি ইনস্টাগ্রামের ভিডিওতে যুব ভারতী ক্রীড়াঙ্গনের কোনো ছবি নেই। এখন তা ঘিরেই শুরু হয়েছে আলোচনা। মেসির পোস্ট করা সেই ইনস্টাগ্রাম ভিডিওতে জায়গা পেয়েছে মুম্বাই, হায়দ্রাবাদ ও দিল্লির বিভিন্ন মুহূর্ত। হায়দ্রাবাদে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবল খেলা থেকে শুরু করে ছোটদের সঙ্গে সময় কাটানো, দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়া সবই রয়েছে সেই ভিডিওতে। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকারের সঙ্গে কথা বলার কিছু মুহূর্তও দেখা যায়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের কিছু দৃশ্যও রয়েছে সেই ভিডিওর মধ্যে। তবে কলকাতা থেকেও একটি ঝলক রাখা হয়েছে সেই ভিডিওতে। সেটি হলো মেসির মূর্তি উন্মোচনের দৃশ্য। কিন্তু যুব ভারতীতে হওয়া অনুষ্ঠানের কোনো অংশই রাখা হয়নি। কলকাতায় যাদের সঙ্গে মেসিকে দেখা গিয়েছিল তাদের মধ্যে অনেকেই সেই ভিডিওয় নেই। যদিও শিল্পপতি সঞ্জীব গোয়েনকা এবং পার্থ জিন্দালের উপস্থিতি চোখে পড়েছে ভিডিওতে। তবে ক্যাপশনে কলকাতার নাম উল্লেখ করেছেন মেসি। তিনি সেখানে লিখেছেন, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এবং কলকাতায় পাওয়া ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি ভারতে ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, প্রণাম ভারত, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এবং কলকাতায় গিয়েছি। সেখানে যে আতিথেয়তা ও ভালোবাসা আমি পেয়েছি তার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি ভারতে ফুটবলের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। মেসি আলাদা বার্তায় বলেন যে অল্প সময়ের জন্য সফর হলেও ভারতের মানুষের ভালোবাসা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে ভারতে ফুটবল খেলার ইচ্ছের কথাও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত গত শনিবার মেসির কলকাতা যাত্রা নিয়ে যে উন্মাদনা ও পরিকল্পনা ছিল সেই মাফিক কিছুই হয়নি। কয়েক মিনিটেই নষ্ট হয়ে গিয়েছিল সবকিছু। কিছু ভুলের কারণে দর্শকদের যাবতীয় আনন্দ, উত্তেজনা, উচ্ছ্বাস বদলে গিয়েছিল দুঃখে। নেতা মন্ত্রীদের ভিড়ের কারণে দর্শকরা যখন বুঝেছিলেন যে তারা মেসিকে আর দেখতে পাবেন না, ঠিক তখনই ক্ষোভের সৃষ্টি হয়। এরপর মাঠের মধ্যে উড়ে আসতে থাকে জলের বোতল। তারপরেই গ্যালারি থেকে মাঠে নেমে আসেন দর্শকেরা। শুরু হয়েছে চেয়ার ও তাঁবু ভাঙচুর, এমনকি তাঁবুতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশকেও নাকি মারধর করা হয়েছে এমন অভিযোগ এসেছে। মেসির অনুষ্ঠান ঘিরে যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সব মিলিয়ে মেসির ভিডিওতে যুব ভারতীর অনুপস্থিতি নতুন করে প্রশ্ন তুলে দিল কলকাতার সেই ভয়ানক স্মৃতিকে ঘিরে।